নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো উত্তরবঙ্গের খবরের দিকে। মাল পুরসভা, সেই পুরসভার চেয়ারম্যান সাসপেন্ড হলেন। কি কারণ? স্বপন সাহাকে সাসপেন্ড করলো তৃণমূল। পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকির থেকেই জানবো ঠিক কি অভিযোগে সাসপেন্ড করা হলো সেখানকার পুরো চেয়ারম্যানকে। আমি তোমাকে বলে রাখতে চাইবো, মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। গুরুতর অভিযোগের স্বপন সাহার বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কিন্তু তাকে সাসপেন্ড করা হলো তৃণমূল পার্টির তরফ থেকে, এমনটাই কিন্তু সূত্রের খবর। অভিযোগ রয়েছে প্রায় 120 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে মাল পৌরসভার যে পানীয় জল প্রকল্প, সেই প্রকল্পের টাকা তছরুপ করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। এমনকি মাল পৌরসভার সম্প্রচারণের নামে যে সকল প্রকল্প হয়েছে সেই সকল টাকার কিন্তু সঠিক ভাবে কিন্তু ব্যবহার করেনি বলে বিরোধীদের অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু এক আইনজীবী তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে মামলা করেছিলেন এবং বিভিন্ন আধিকারিকদের কাছেও সরকার করেছিলেন। এরপর কিন্তু দল তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূলের তরফ থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর থেকে ধরে একটি খবর তোমাকে জানিয়ে আসতে যাবো, ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের আধিকারিকদের একটি দল মালবাজার পৌরসভায় এসেছে বলে সূত্রের খবর, এবং সমস্ত ঘটনার কিন্তু তদন্ত চালাচ্ছে বলে সূত্রের খবর রয়েছে। বেশ, আমরা শোনাবো স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন। দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে তাকে নিলম্বিত করা হয়েছে। মাল পৌরসভার যে আভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ এবং বিচারাধীন মানে উচ্চ আদালতে এরকম কিছু মামলা যেটা চলছে, আর তাতে দলীয় ভাবমূর্তি যেটা সেটা নষ্ট হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়ে তারাও কটাক্ষ করছেন। কি বলছেন তারা শোনাবো। এটা প্রত্যাশিতই ছিল। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম দুর্নীতিগ্রস্ত পৌরসভা মাল পৌর প্রশাসন, দুর্নীতিতে ভরে গেছে মাল পৌর প্রশাসন। হাউজিং ফর অল নয়, জেলা পরিষদের জমিতে অবৈধ নির্মাণ, বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ, দোকানঘর বিলি বন্টন, একাধিক ইস্যু আছে। আমরা চাই এর শেকড়, এই দুর্নীতি শেকড় কোথায় কোথায় গেছে সেগুলো তদন্ত করে বের করে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দিক দোষীদের। মাল পুরসভার ক্ষেত্রে দেখালাম সেখানে দুর্নীতির অভিযোগে পুরপ্রধান তিনি সাসপেন্ড হলেন। এবার দেখাবো ইসলামপুরের ছবি। তোলাবাজি করেছিলেন আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে, সেই পঞ্চায়েত প্রধান এবার সেই টাকা ফেরত দিচ্ছেন। ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। টাকা ফেরত নিতে লম্বা লাইন, সাধারণ মানুষ যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল তারা এবার টাকা ফেরত নিতে লম্বা লাইন দিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চলের কাছে একবার যাব। চঞ্চল, এই যে লম্বা লাইন দিয়ে সাধারণ মানুষ টাকা ফেরত নিতে যাচ্ছেন, বা বলা ভালো তারা টাকাটা ফেরত পাচ্ছেন, এর পেছনে কি উদ্যোগ রয়েছে? মানে সরকারি তরফে কোনো ঘোষণা বা সরকারি তরফে কোনো ব্যবস্থা গ্রহণ সেক্ষেত্রে কি হয়েছে? দেখো, সরকারি ক্ষেত্রে বলতে গেলে আজকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কিন্তু যে বহিষ্কৃত যে প্রধান রয়েছে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নুরি বেগম, যার বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল 2022 সালে আবাস যোজনার যে প্রকল্প, সেই আবাস যোজনা প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেক বেনিফিশিয়ারির কাছ থেকে 10,500 টাকা করে তোলাবাজির অভিযোগ উঠে, এবং প্রায় 1200 লোকের বাড়ির পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু এই তোলাবাজি করে বর্তমানে যিনি প্রধান হচ্ছে নুরি বেগম এবং তার স্বামী আব্দুল হকের বিরুদ্ধে। এবং এই নিয়ে কিন্তু গত সেপ্টেম্বর মাসে 7 তারিখেই দল থেকে কিন্তু নুরি বেগমকে দল থেকে কিন্তু বহিষ্কার করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, এবং বহিষ্কারের পরেই কিন্তু আজকে যেটা দেখা গিয়েছে যে আজকে বহিষ্কৃত প্রধান তিনি কিন্তু পঞ্চায়েতে গিয়ে উপস্থিত হয়ে প্রায় 200 বেনিফিশিয়ারি, অর্থাৎ 200 আবাস যোজনা প্রকল্পের যে বেনিফিশিয়ারি তাদের হাতে কিন্তু 10,500 টাকা করে ফেরত দিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় দাঁড়িয়ে রাখি যে শুধু 200 নয়, 200 বেশি, অর্থাৎ 1200 মানুষের কাছ থেকে টাকা তুলেছেন, এমন একটা অভিযোগ ছিলই। এবং আজকে যারা বেনিফিশিয়ারি টাকা দেওয়ার নাম যখনই শুনতে পেরেছে তখনই কিন্তু পঞ্চায়েতে কিন্তু গিয়ে উপস্থিত হন, এবং যারা টাকা পাননি তারা কিন্তু ক্ষোভে এবং বিক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তা অবরোধ করে
বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ইসলামপুর থানা বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পঞ্চায়েতের প্রধানকে কিন্তু পুলিশি ঘাট করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু আজকে যেটা দেখা গিয়েছে যে এর আগে যখন আবাস যোজনা প্রকল্পের যে কাটমানি নেওয়ার যে অভিযোগ তা কিন্তু বলা যেতে পারে যে আজকে প্রধান যে ফেরত দিল টাকা তাতে কিন্তু প্রমাণিত হচ্ছে এক প্রকার যে তিনি কাটমানি হিসাবে টাকা নিয়েছিলেন। বেশ, ধন্যবাদ। পুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে 10,000 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনো প্রায় কারো 1 বছর, কারো 6 মাস, কারো 9 মাস এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। তো ওরা 20,000 টাকা মাঙে, এখন 10,500 টাকা নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে উগুলো টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি, আমার ঘর দাও আর না আমার টাকা ফেরত দাও। এবার নন্দীগ্রামের খবরে নজর রাখবো। নন্দীগ্রামের তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, বাড়ি ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর, একাধিক অভিযোগ স্থানীয় বিজেপির বিরুদ্ধে। ঠিক কি ঘটনা হয়েছিল আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন আমাদের সঙ্গে, সুজিতের থেকে জানবো। সুজিত, অশান্তির যে ঘটনা সেটা নন্দীগ্রামে পিছু ছাড়ছে না এবং সেখানে রাজনৈতিক যে গন্ডগোল, মারামারি সবটাই কিন্তু ঘটে চলেছে। তারই মধ্যে যে ঘটনা ঘটেছে সেখানে একেবারে আক্রান্ত হয়েছেন তৃণমূল এক কর্মী, তার পরিবার, তার বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে এবং ভানুশীর নামে যে তৃণমূল কর্মী তার বাড়িতে ঢুকে হামলা, রীতিমতো একেবারে প্রকাশ্য দিবালোকে সেই মারধরে গুরুতর জখম হয়েছেন ওই পরিবারের এক মহিলা সদস্য, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য তৃণমূল সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যদিও বিজেপি গোটা বিষয়টি পারিবারিক বলে দাবি করেছেন। ঘটনা নিয়ে কিন্তু পুলিশের তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যে চিকিৎসা চলছে, হাসপাতালে ভর্তি আক্রান্ত আহত বিজেপি কর্মীর পরিবারের এক মহিলা সদস্য। এবং ঘটনা যেখানে ঘটেছে সেই নন্দীগ্রামের যে বয়াল গ্রাম পঞ্চায়েত রামচক এলাকায়, সেখানে কয়েকদিন ধরেই ছোটখাটো গন্ডগোল চলছিল, কিন্তু আজকে যেটা দেখা গেল করে বাড়িতে ঢুকে হামলা চালানো, মাত্র যে ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাবে রীতিমতো বলা যায় দিনের আলোতে তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালানো, মারধরও করা হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর, তার পাশাপাশি পুলিশের তদন্ত শুরু হয়েছে। বেশ, অর্থাৎ সংঘর্ষ হয়েছে সেটা তো ছবি দেখেই একেবারে স্পষ্ট, তবে সেটা রাজনৈতিক কারণ না পারিবারিক কারণ, সেই নিয়েই এবার তরজা চলছে। ছেলে দেখা ছেলে এইসব বেশি আমাদেরকে মারছে। কাদের লোক? পার্টির লোক। কোন পার্টি? বিজেপির লোক আছে। চাষেও জমিনে চাষ করতেও দেয়নি, আর জলও খেতে দেয়নি টিউবওয়েলে, আর কথা বলতে দেয়নি। আমার বৌমার টিউশনও পড়িতন, তাই সেটাও বন্ধ করে দিচ্ছে, পুরো আমার বয়কট মতন করে দিয়েছে, ঘর দর ভেঙে দিচ্ছে, আর আজে বাজে গালাগালি দিচ্ছিল। ওই আমাকে ছাড়াছাড়ি করতে যেতেন, বৌমাকে ঠেলাঠেলি করছিল, বৌমা পড়ে গিয়ে কোমরে লাগছে না, ওই হসপিটালে নিয়ে এসেছি। দু ভাইয়ের মধ্যে গন্ডগোল, গুরুপদ সিং এবং ভানুসি, তৃণমূলের নেতৃত্বদের উস্কানিতে ভানুসি ওই গ্রাম্য কমিটির নামে কি করে থানায় অভিযোগ দায়ের করে। যখনই ভানুসির নামে থানা থেকে নোটিশ এলো, তখনই গ্রাম্য কমিটির একজন সদস্য বা পদাধিকারীকে গতকাল মারধর করা হলো রাস্তায়। তার প্রতিবাদে গ্রামের মানুষ সমস্ত একজোট হয়ে ওনার বাড়িতে কৈফিয়ত নেওয়ার জন্য গেছে। এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয় বা রাজনৈতিক রং লাগানো কোনো বিষয় নেই। বিশ্বপাত্রের বাড়িতে যেহেতু তারা তৃণমূল দলটা করে, কেন তৃণমূল দল করবে, কেন তৃণমূলকে ভোট দেবে, মারধর করেছে, ঘর ভাঙচুর করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে সেই ধরনের কোনো স্টেপ নেয়নি প্রশাসন। প্রশাসনের কাছে আমরা লিখিত জানিয়েছি, আসামিদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নচেত আমাদের কিন্তু আন্দোলনটা অন্যভাবে চলে যাবে। মালদার ক্ষেত্রে ডিভিসির প্রভাব না থাকলেও রাজ্যের যে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে সেই প্লাবন পরিস্থিতি নিয়ে ফের ডিভিসিকে এবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বৃষ্টির জলে নয়, ডিভিসির ছাড়া জলেই রাজ্যে বন্যা পরিস্থিতি, ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে, কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে।
আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য, 20 বছর ধরে ড্রেজিং করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে ছাড়ো, একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে, শুধু পাওয়ার বিক্রি করে, এবং কিছুদিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে। রাজ্যে বন্যা পরিস্থিতিতে 28 মৃত্যু, দুর্গত পরিবারগুলির পাশে এবার রাজ্য সরকার। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ক্ষতিপূরণ নয়, ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রেও রাজ্য সরকারের তৎপরতা, দুর্গতদের পাশে থাকার বার্তা। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, স্কুল বিল্ডিং সংস্কারে বিশেষ উদ্যোগ। যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জল নেমেছে। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায়, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো।